ধন্যবাদ। বিশেষত আমার এলাকাবাসীকে ধন্যবাদ জানাই। নিজের এলাকার মানুষের কল্যাণে ভাবনা কি? আমাদের কুড়িয়াম একটা অবহেলিত জায়গা, একসময় মঙ্গাপীড়িত এলাকা হিসেবে পরিচিত ছিল। তো আমরা এখানে আমাদের সবচেয়ে বড় যেটা দরকার সেটা হচ্ছে যে আমরা আমাদের যে ইয়াং জেনারেশন আছে বা যে আমাদের প্রজন্ম আছে এদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়। এটা এখন নতুনভাবে ইপিজেটের মতো কলকারখানা গড়ে তুলে হইতে পারে, বিভিন্ন শিল্প কলকারখানা গড়ে তুলে হইতে পারে। তো আমরা ইতিমধ্যে যখন ছোট ছিলাম, ইন্টারমিডিয়েট পড়ছি, তখন আমরা দেখছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব কুড়িয়াম ডেভেলপমেন্ট নামের একটা কমিটি করছিল এবং কিছু কাজ করার জন্য তিনি নির্দেশনা সেই সময় দিয়েছিলেন। তার মধ্যে ছিল টেক্সটাইল মিল, জুট মিল এবং ধরলা ব্যারেজ, এইসব একটা প্রোগ্রাম ছিল। যদিও সেগুলো বাস্তবায়ন পরবর্তীতে সরকার আসার পরে আর হয়নি। এইসব উৎসব যে বাস্তবায়ন হইতো তাহলে আমাদের এখানে কর্মসংস্থান ব্যবস্থা হইতো বা আরও এখন দিন আধুনিক যে সমস্ত কর্মসংস্থানের ব্যবস্থা আছে, আইটি সেক্টর আছে, পোশাক শিল্প সেক্টর আছে, এই সেক্টরগুলো যদি আমরা আগাইতে পারি বা এই সেক্টরগুলো যদি আমরা ওই এলাকায় স্থাপন করতে পারি, তাহলে আমার মনে হয় যে আমরা আমাদের ওখানকার বেকারত্ব বা সামাজিক যে অবস্থানটা এটা আমরা ভালো করতে পারবো। নিম্ন আয়ের মানুষদের নিয়ে আপনার ভাবনা কি? এই বিষয়ে আমাদের পদক্ষেপ নেওয়া দরকার যেটা হচ্ছে যে এই নিম্নবিত্ত পরিবারের যে সন্তানরা আছে এদেরকে শিক্ষিত করে তুলতে হবে। আপনারা সকলে জানেন আমাদের শিক্ষা ব্যবস্থাটা একটা জটিল অবস্থা, প্রাইমারি থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত। এখানে প্রাইভেট স্টেশন আছে, তারপরে আপনার নানা ধরনের কোচিং সেন্টার আছে, কিন্তু নিম্নবিত্তরা তো এইসব জায়গায় যাইতে পারে না। কিন্তু সরকারি কলেজগুলা বা সরকারি স্কুলগুলা বা প্রাইমারি স্কুলগুলো যদি আরও উন্নত মানের করা যায়, উন্নত মানের মধ্যে বিল্ডিং নয়, শিক্ষার মানটা যদি উন্নত করা যায়, উন্নত মানের শিক্ষক যদি নিয়োগ করা যায়, তাহলে আমার মনে হয় তারা শিক্ষিত হবে এবং তারা শিক্ষিত হলে তাদের কর্মসংস্থান ব্যবস্থা তারা করতে পারবে। এবং আমার চেষ্টা থাকবে যে আগামী দিনে আমার নির্বাচনী এলাকা শুধু নয়, সারা বাংলাদেশের জন্য আমি যদি পার্লামেন্টে আসতে পারি তা আমি এইসব কথা তুলে ধরবো যে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে ঢেলে সাজানো হোক এবং সুশিক্ষার জন্য সুশিক্ষক আমাদের প্রয়োজন। যুব সমাজকে মাদক মুক্ত রাখতে কি পদক্ষেপ নিতে চান? যে আমরা ছোটবেলায় দেখতাম যে পাড়ায় পাড়ায় একটা ছোট ছোট ক্লাব ছিল, তারা নাটক করতো, ফুটবল খেলতো, ক্রিকেট খেলতো, কিন্তু আমরা এই সম্প্রতিকালে লক্ষ্য করতেছি মাঠের মধ্যে প্লেয়ার পাওয়া যাচ্ছে না, বা সংস্কৃতি চর্চা করার জন্য গান বাজনা যারা করতো সেই কোনো গান শিল্পী পাওয়া যাচ্ছে না, ভালো নাটক থিয়েটারে করে এরকম কোনো গোষ্ঠী তৈরি হইতেছে না। এই গোষ্ঠীগুলো তৈরি করলে তারা এই কাজগুলো ইয়াং জেনারেশনে ব্যস্ত থাকলে তাহলে অনেকটা আমরা মনে করি যে মাদক থেকে ছেলেরা দূরে থাকবে বা মেয়েরা দূরে থাকবে, এটা আমরা মনে করি আর কি। আমাদের মিডিয়া ভাইয়েরা কখনো সততার সাথে সংবাদ প্রকাশের স্বাধীনতা পায়নি, আপনার কি মনে হয় এটার পেছনে কারণ কি? না, এইটার সাথে আমি একমত না। পারেনি ঠিক না, কিছু কিছু সাংবাদিক করতে গিয়া দেশের বাইরে চলে গেছেন, ওনারা সেখান থেকে করার চেষ্টা করছেন। আর যারা দেশে ছিলেন তাদের উপরে মানসিক চাপ ছিল, অর্থবিত্তের ছিল প্রভাব ছিল, শেখ হাসিনার স্বৈরতান্ত্রিক মনোভাব ছিল, সে কারণে হয়তো স্বাধীনভাবে তারা কাজ করতে পারেনি। এখন আমরা তো মনে করি যে সাংবাদিকরা স্বাধীন এবং তারা সুন্দরভাবে এই সমাজ গঠনের জন্য তাদের যে মেধা বুদ্ধি এবং তাদের লেখনির মধ্য দিয়ে কিন্তু সারা বাংলাদেশ ছড়াই দিতে পারে। সরকারি হাসপাতাল বরাবরই আমাদের জন্য একটা অস্বস্তিকর জায়গা, সাধারণ মানুষ সরকারি হাসপাতালে যেতে ভয় পায়, এর পেছনে কি কারণ বলে আপনার মনে হয়? সরকারি হাসপাতালে সরকার যে বরাদ্দ দেয় আমি মনে করি যথেষ্ট বরাদ্দ দেয়, সেখানে সীমাহীন দুর্নীতি এবং সেই অঞ্চলের যারা নেতৃত্ব দেয় তাদেরও নেগলিজেন্স। এবং আমি মনে করি যে এরকম দায়িত্ব যদি কখনো আমার কাছে আসে, যেমন আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হই, এটা আমার একটা প্রায়োরিটির মধ্যে থাকবে যে একটা হাসপাতালকে কত সুন্দরভাবে চালানো যায়, একটা প্রাইভেট হাসপাতালকে যেভাবে চালানো যায়, সেই হাসপাতালটাকে ওখানেও ডাক্তার থাকে, ওখানেও ইকুইপমেন্ট আছে, যদি না থাকে সরকার তো দিচ্ছে, সরকারের ঘাটতি নেই, কিন্তু ঘাটতি হচ্ছে সরকারের কাছ থেকে নেওয়ার পরে যে লুজিংটা হচ্ছে, সরকার মানে ঘাটতিটা তৈরি করতেছে, এটা দুর্নীতির মধ্যে ঘাটতি। সঠিকভাবে চলতো আমি যতটুকু জানি, আমার কাছে যতটুকু তথ্য আছে, তাতে এই যে টাকা বরাদ্দ দেওয়া হয়, যে ওষুধ বরাদ্দ দেয়, এটা দিয়ে একটা সরকার হাসপাতাল চমৎকারভাবে চলতে পারে, চমৎকার চিকিৎসা পাইতে পারে দেশের মানুষ। যুগটা হলো প্রযুক্তির যুগ, প্রযুক্তি যত ডেভেলপ করবে সেই এলাকার মানুষের মানুষ তত ডেভেলপ করবে। আমার এলাকা শুধু নয়, সারা বাংলাদেশে প্রযুক্তির যে ডেভেলপমেন্টটা আরো ব্যাপকভাবে করা উচিত এবং ডেভেলপমেন্টের মধ্য দিয়ে সারা বাংলাদেশকেই, শুধু আমার এলাকা এখন, বাংলাদেশ তো আমার দেশ, সারা বাংলাদেশকে উজ্জীবিত করা উচিত। তৃণমূল পর্যায়ের দুর্নীতি রোধে আপনার পরিকল্পনা কি? আমি একটু বলতে চাই যে আমাদের বাপদাদারা অনেক দেখছি যে নাঙ্গল দিয়ে চাষ করতো, একটা কথা ছিল যে আগা হাল যে দিক দিয়ে যায় পিছু হালও সেদিক দিয়ে যায়। এই যে আগের সরকারটা শেখ হাসিনা যে দুর্নীতিটি শিখাইছে, এইটা দেখে অনেকে উৎসাহিত হয়েছে, থাপা দিলে তো টাকাটা পাওয়া যায়, দেবো না কেন।
সেই ক্ষেত্রে আমাদের নেতা তারেক রহমান সাহেব উনি অন্তত 1000 মানুষকে বহিষ্কার করছে। সব কন্ট্রোল করতে পারতেছে না, কারণ উনি বাইরে থাকেন, 8000 মাইল দূরে থাকেন। ওখান থেকে সব কন্ট্রোল করা সম্ভব না, তাকে এখানের মানুষ দিয়ে শুনতে হয়, জানতে হয়। কিন্তু তিনি থাকতেন, আসবেন যখন আসবেন, তখন আমি মনে করি যে এই সুশিক্ষিত একটা কর্মী বাহিনী তৈরি করলে তখন আর এইসব দুর্নীতি হবে না বা এইসব কর্মকাণ্ডের সাথে কেউ জড়িত হবে না। সেজন্য আমরা বলতে চাই যে আমাদের আগের সরকার যে আমাদেরকে যে শিক্ষা দিয়েছে, এই শিক্ষায় কেউ কেউ শিক্ষিত হইতে চায়, যেটা আমরা ইচ্ছা করলেও মানে রোধ করতে পারতেছি না। চেষ্টা করতেছি, কিন্তু আমরা আপ্রাণ চেষ্টা করতেছি, আমার লিডাররা চেষ্টা করতেছে, কিন্তু করতে পারতেছি না। কতজনকে পাহারা দেবো আমরা? এই কারণেই। আর বিশেষ করে আমাদের বিএনপি নামে একটি বদনাম হচ্ছে এই কারণে, কারণ সবাই জানে, বাংলাদেশের মানুষ জানে যে এখন একটা নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে। আর বিএনপি যাতে ক্ষমতায় যেতে না পারে তার জন্য একটা ছোট খবরকেও বড় করে করে দেখানো, এটাও সত্য। এটা না করলেও পারতো, কিন্তু তারপরেও তারা বড় করে দেখাচ্ছে। এমন একটা বাংলাদেশ চাই যে এই বাংলাদেশে সকলের কথা বলার অধিকার থাকবে, যেই বাংলাদেশে সকল মানুষের কর্মসংস্থান থাকবে, যেই বাংলাদেশের সমাজ ব্যবস্থা হবে সুন্দর, পরিপাটি, একটা নাইস একটা দেশ হবে। এবং ইট ইজ পসিবল। আমাদের সকলে মিলে যদি আমরা ঐক্যবদ্ধ হই, আমরা যদি টাকার পিছনে না ছুটি, দুর্নীতির পিছনে না ছুটি, দুর্নীতি রোধ করতে পারি, তাহলে এই দেশটাকে সুন্দর করে গড়ে তোলা সম্ভব। ইনশাল্লাহ আমি আশা করি আমরা চেষ্টা করব আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা পথ দেখায় যাব যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য কি কি কাজ করতে হবে সেই ব্যাপারে আমরা বলবো। আপনাদের সকলকে ধন্যবাদ। সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।